এগুলো কিন্তু আয়ন আকারে আছে। যেমন এখানে আমরা আয়রনটাকে আয়রন 3+ আকারে আছে, এই জটিল আয়নের মধ্যে কপারটি কপার 2+ আকারে আছে, এবং এই জটিল আয়নের মধ্যে কোবাল্টটি কোবাল্ট 3+, তারা যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কি করবে? যুক্ত হয়ে তারা কিন্তু একটা জটিল কাঠামোর আয়ন তৈরি করবে, তাই না? সেই আয়নটা কেমন হবে দেখতে? ঠিক প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দারুণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো নির্লভ মৌল, অবস্থান্তর মৌল এবং জটিল যৌগ। তো এই ক্লাসটি বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। তো অবস্থান্তর মৌলের সাধারণত 5টি বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে এবং প্রভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ অবস্থান্তর মৌল কিন্তু এই 5টি ধর্ম প্রদর্শন করে, এই 5টি বৈশিষ্ট্য তাদের থাকে। তো আজকের ক্লাসে আমরা যে বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হচ্ছে জটিল যৌগ। আজকের ক্লাসে আমরা জটিল যৌগ কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা জটিল যৌগ সম্পর্কে এখন আজকের ক্লাসটি শুরু করি। ওকে, জটিল যৌগ সম্পর্কে ধারণা নেওয়ার আগে, আলোচনা করার আগে, কোনগুলো জটিল যৌগ, কাদেরকে আমরা জটিল যৌগ বলছি সেগুলো সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে আসি বা দেখে আসি। যেমন এখানে যে যৌগটি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। তারপরে যে যৌগটি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় যে টেট্রা অ্যামিনো কিউপিক ক্লোরাইড। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বলা হয় পটাশিয়াম কিউপিক সায়ানাইড। এরপর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হেক্সা অ্যামিনো কোবাল্ট ক্লোরাইড। এটা হচ্ছে 4টি জটিল যৌগ। এখন এই 4টি জটিল যৌগের মধ্যে কি রয়েছে? 4টি জটিল যৌগের মধ্যে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ রয়েছে, তাই না? অর্থাৎ এই যে পরমাণু গুচ্ছ যাদের ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ যুক্ত, এদেরকে কিন্তু আমরা আয়ন বলতে পারি। কিন্তু কি ধরনের আয়ন বলবো? এরা কি আসলে আমরা মৌলের আয়নের মতো, যেমন অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2- এবং ক্লোরিন মাইনাস, এগুলো যেমন মৌলের আয়ন বা একক আয়ন বলতে পারি। জটিল যৌগের মধ্যে আমরা যে ধনাত্মক ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ বা আয়ন দেখতে পাচ্ছি, এরা কি এই মৌলের আয়নের মতো? না, এরা কিন্তু মৌলের আয়নের মতো না। তাহলে এরা কি যৌগমূলকের মতো, যেমন সালফেট, হাইড্রোক্সাইড, ফসফিন বা কার্বনের যে যৌগমূলক আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু আয়ন। বাট এই জটিল যৌগের মধ্যে যে পরমাণু গুচ্ছ রয়েছে বা যে আয়নগুলো রয়েছে তারা কি এই যৌগমূলকের মতো আয়ন? না, এরাও কিন্তু যৌগমূলকের মতো না। তাহলে এরা যদি যৌগমূলকের মতো না হয় তাহলে তারা কেমন? তারা যেহেতু এদের গঠনটা একটু জটিল প্রকৃতির, মৌলিক আয়নের মতো না আবার যৌগমূলকের মতো না, যেহেতু জটিল প্রকৃতির, তাই এদেরকে বলতে পারি আমরা জটিল আয়ন। অর্থাৎ জটিল যৌগের মধ্যে কি থাকবে? জটিল আয়ন থাকবে। সুতরাং জটিল যৌগের সংজ্ঞা আমরা অন্যভাবে বলতে পারি যে জটিল আয়ন বিশিষ্ট যৌগ সমূহকেই বলা হবে জটিল যৌগ। অর্থাৎ জটিল যৌগ কারা? যাদের মধ্যে জটিল আয়ন থাকে বা জটিল আয়ন দিয়ে যে যৌগটি গঠিত হয় তাদেরকে বলা হয় কিন্তু জটিল যৌগ। অর্থাৎ দেখো, আমরা যদি জটিল আয়ন কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে জটিল যৌগ কিভাবে গঠিত হবে সেটা সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারবো। অর্থাৎ জটিল যৌগ সম্পর্কে জানতে হলে জটিল আয়ন সম্পর্কে, জটিল আয়ন কি এবং কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে জানতে হবে। তাহলে এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে জটিল আয়ন কি এবং জটিল আয়ন কিভাবে গঠিত হয়। ওকে, আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ি, তারপরে আমরা এটা কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে আলোচনা করতে পারবো। ওকে, অবস্থান্ত ধাতুর পরমাণু বা আয়ন এর খালি অরবিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়যুক্ত অপর কোনো আয়ন বা অণু, যাদেরকে আমরা লিগেন্ড বলছি, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে জটিল কাঠামোর আয়ন গঠন করবে তাদেরকে কিন্তু বলা হবে জটিল আয়ন। যেমন দেখো, এই হচ্ছে একটি জটিল আয়ন, এই হচ্ছে আরেকটি জটিল আয়ন, এবং আমরা এখানে আরো একটি জটিল আয়ন দেখতে পাচ্ছি। এখানে এই যে দেখো আয়রন, কপার এবং কোবাল্ট, এগুলো কিন্তু অবস্থান্তর মৌল। এগুলো কিভাবে আছে? কোবাল্ট 2+ আকারে রয়েছে। তো এখানে দেখো যে বিষয়টি রয়েছে এখানে, যে আমরা এখানে 3টি জটিল আয়ন দেখতে পাচ্ছি, যেখানে কেন্দ্রীয় যে মৌলটা সেটা কিন্তু তোমার অবস্থান্তর ধাতুর আয়ন, এবং এই যে পাশে যেগুলো যুক্ত রয়েছে, যেমন এখানে সায়ানাইড মূলক রয়েছে, এখানে অ্যামোনিয়া অণু রয়েছে, এখানেও অ্যামোনিয়া অণু রয়েছে। প্রত্যেকের সাথে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, যাদেরকে আমরা এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়যুক্ত অণু বা আয়ন বলছি। তারা কিন্তু এই নিঃসঙ্গ ইলেকট্রন এর সাহায্যেই ফাঁকা অরবিটালে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এরকম জটিল কাঠামোর আয়ন গঠন করেছে, যাদেরকে আমরা জটিল আয়ন বলছি। তো জটিল আয়ন কি সেটা আমরা এই স্লাইডে ক্লিয়ার হলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে দেখব জটিল আয়ন কিভাবে গঠিত হয়। এখন যে বিষয়টি আলোচনা করব তা জটিল আয়ন কিভাবে গঠিত হয়। এখন জটিল আয়ন কিভাবে গঠিত হয় সেটা জানার আগে প্রথমে আমরা একটি অবস্থান্তর মৌল নিই। তো এখানে আয়রন 26, এটা একটি অবস্থান্তর মৌল যার ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু এর আয়ন আমরা জটিল
এই অবস্থান্তর মূলের আয়নটি জটিল আয়ন গঠন করবে, তাই এই আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখবো। যেহেতু 2 প্লাস অর্থাৎ দুইটি ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ 4s থেকে দুইটি ইলেকট্রন চলে যাবে। ওকে, 4s থেকে দুইটি ইলেকট্রন চলে গেল, তাহলে কি থাকলো 4s জিরো থাকলো। চতুর্থ কক্ষপথে কিন্তু সঙ্গে 4s উপকক্ষপথে নেই, আরো কয়েকটি উপকক্ষপথ রয়েছে। 4p উপকক্ষপথ রয়েছে, 4d রয়েছে, আবার 4f উপকক্ষপথ রয়েছে। তো আমাদের এখানে কিন্তু 4p পর্যন্ত লাগবে, তাই আমরা 4p টা এখানে রেখেছি। তো দেখো 3d উপকক্ষপথে কিন্তু মোট 5টি অরবিটাল রয়েছে। সেই 5টি অরবিটাল কি কি? dxy, dyz, dzx, dz স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। 4s উপকক্ষপথে একটি অরবিটাল রয়েছে s অরবিটাল, এবং 4p উপকক্ষপথে তিনটি অরবিটাল রয়েছে px, py এবং pz। তো এখানে d অরবিটালে যে 6টি ইলেকট্রন রয়েছে, সেই 6টি ইলেকট্রন এখন কিভাবে অরবিটাল গুলোকে পূর্ণ করে সেটা আমরা দেখছি। যে প্রত্যেকটি অরবিটালে কিন্তু একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। এইভাবে যখন প্রত্যেকটি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ফেললো অযুগ্মভাবে একটি একটি করে, এরপরে যে 6 নম্বর ইলেকট্রন সেটা কিন্তু আবার dxy যাবে এবং সেটা কিভাবে থাকবে? বিপরীত স্পিনে থাকবে। এটা কিন্তু হুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো হুন্ডের নীতির আলোকে যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমার একটা দুর্দান্ত ক্লাস রয়েছে, তোমরা আই বাটনে সেই ক্লাসটি দেখে নেবে। তো এখন দেখো যখন এই আয়রন 2 প্লাস আয়নের সাথে তোমার সায়ানাইড মূলক লিগ্যান্ড নিঃসঙ্গ ইলেকট্রন জোড়যুক্ত যে সায়ানাইড মূলক তার সাথে যখন জটিল আয়ন গঠন করার জন্য তার কাছে আসবে, তখন কিন্তু এই যে ডি অরবিটালের এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু পূর্ণ বিন্যাস হবে। কিভাবে হবে সেটা একটু দেখি। এখানে কি হবে? dz স্কয়ার অরবিটাল থেকে ইলেকট্রনটি dyz অরবিটালে যাবে এবং বিপরীত স্পিনে ইলেকট্রনটি অবস্থান করবে। অনুরূপভাবে dx স্কয়ার মাইনাস y স্কয়ার অরবিটাল থেকে একটি ইলেকট্রন dzx অরবিটালে যাবে এবং বিপরীত স্পিনে অবস্থান করবে। কেন বিপরীত স্পিনে অবস্থান করছে? কারণ আমরা জানি প্রতিটি অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে এবং তাদের স্পিন হয় বিপরীতমুখী। এখন দেখো যে এই যে তিনটে অরবিটাল d 3d এবং 4s এবং 4p যে উপকক্ষপথ সমূহ, তাদের মোট 6টি ফাঁকা অরবিটাল রয়েছে। এই 6টি ফাঁকা অরবিটালেই কিন্তু তোমার লিগ্যান্ড যুক্ত হয়ে জটিল আয়ন গঠন করবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা 3d 4s এবং 4p এই অরবিটাল গুলোই কেন জটিল আয়ন গঠন করার জন্য নির্বাচিত করলাম? কারণ এই অরবিটাল গুলোর শক্তি প্রায় কাছাকাছি। তো আমরা অরবিটাল গুলোর শক্তি যে কাছাকাছি সেটা একটু দেখে আসার চেষ্টা করি। তো এখানে একটা জিনিস দেখো যে অরবিটালের শক্তি কিভাবে নির্বাচন করতে হয়। অরবিটালের শক্তি কিন্তু নির্বাচন করতে হয় n প্লাস l রুলের মাধ্যমে। n প্লাস l রুলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তিনটি অরবিটালের শক্তি 3 প্লাস 2 ইকুয়াল টু 5, 4 অরবিটালের শক্তি 4 প্লাস 1 ইকুয়াল টু 5 এবং 4s অরবিটালের শক্তি 4 প্লাস 0 ইকুয়াল টু 4। অর্থাৎ এখানে 3d 4s এবং 4p অরবিটালের শক্তি কিন্তু প্রায় কাছাকাছি। এই কারণে কিন্তু এই তিনটি অরবিটালই তোমার ফাঁকা অরবিটাল গুলোতেই তোমার লিগ্যান্ড মুক্ত জোড় ইলেকট্রনের সাহায্যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে জটিল কাঠামো আয়ন গঠন করবে। তো এখন আমরা যে বিষয়টি দেখবো, আমরা এখন সেই লিগ্যান্ড গুলোকে দেখবো যাদের প্রত্যেকের সাথে কিন্তু একটি করে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এখানে মোট 6টি আমরা লিগ্যান্ড দেখতে পাচ্ছি, এদেরকে বলা হচ্ছে সায়ানাইড মূলক, এবং প্রত্যেকের সাথে যে লাল দুটো ফোঁটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন। এই দুটো মুক্ত জোড় ইলেকট্রনই কিন্তু এই ফাঁকা অরবিটালে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? এই দেখো যে এইভাবে প্রতিটা সায়ানাইড তার মুক্ত জোড় ইলেকট্রনের সাহায্যে এই ফাঁকা অরবিটাল গুলোতে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে তারা যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কি করবে? যুক্ত হয়ে তারা কিন্তু একটা জটিল কাঠামোর আয়ন তৈরি করবে, তাই না? সেই আয়নটা কেমন হবে দেখতে? ঠিক এরকম হবে। দেখো এই যে মাঝখানে রয়েছে আয়রন 2 প্লাস এবং তার চারিদিকে এই যে 6টা, এই 6টা লিগ্যান্ড, এই যে মুক্ত জোড় ইলেকট্রন তার সাহায্যে কিন্তু তারা সন্নিবেশ বন্ধন গঠন করলো। এখন এটা যেহেতু আয়ন, তার কিন্তু সামগ্রিকভাবে একটা চার্জ থাকতে হবে, সেটা ধনাত্মক বা ঋণাত্মক একটা চার্জ কিন্তু থাকতে হবে। সেই চার্জ কত হবে সেটা আমরা কিভাবে নির্বাচন করব? সেটা হচ্ছে এই ভিতরে যে প্লাস মাইনাস রয়েছে তাদের যোগফল। যেমন আয়রনের 2 প্লাস এবং প্রত্যেকটি সায়ানাইডের তোমার -1, তাই 6টা 6 কে 6 6 মাইনাস, অর্থাৎ 2 প্লাস মাইনাস 6 ইকুয়াল টু -4। অর্থাৎ এই আয়নটির সামগ্রিক যে চার্জ হবে সেটা কিন্তু 4 মাইনাস, তাই না? ওকে, সুতরাং আমরা এই যে জটিল আয়ন কিভাবে গঠিত হলো অবস্থান্তর মোলের সাথে, সেটা কিন্তু এখানে আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝে গেলাম। তার চার্জ কিভাবে নির্ধারণ হয় সেটাও কিন্তু আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝে গেলাম। তো এখন দেখো আমরা জটিল যৌগটাকে বোঝার জন্য আবার আমরা পূর্বের স্লাইডে চলে যাব। সেখানে কি বলছে? জটিল আয়ন বিশিষ্ট যৌগ সমূহকে বলা হচ্ছে জটিল যৌগ। তো আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা জটিল যৌগ কি, জটিল আয়ন কি, কিভাবে গঠিত হয়, অর্থাৎ জটিল যৌগ কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। যদি তোমরা জটিল যৌগ সম্পর্কে বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই তোমরা একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করার মাধ্যমে উৎসাহিত করবে। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।